আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকে ফেসবুকে দেখলাম ডাক্তার মশিউর স্যারকে নিয়ে অনেকে অনেক কিছু লেখালেখি করতেছে। কেউ পজিটিভ ভাবে, কেউ নেগেটিভ ভাবে লিখতেছেন, কেউ অথবা তার ব্যাপারে শুনে লিখতেছেন, কেউ মানে ক্ষোভ বশত হয়ে লিখতেছেন। তো যেহেতু আমি ওনার অধীনে চিকিৎসা হয়েছি, আমার একটা অপারেশন হয়েছে, তাই আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো চিন্তা করলাম যেহেতু ওনাকে নিয়ে লেখালেখি হচ্ছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও জানলেন। আসলে ওনার কাছে আমি ১ বছর আগে আমার নাকের যে অপারেশনটা হয়েছিল, অনেকে আমার পরিচিত জানে, সবাই জানেন। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন মেসেজ দিয়েছিলেন, উনি ডাক্তার হিসেবে কেমন, ওনার চিকিৎসাটা কেমন। তো উনি আসলে আমি ওনার বিষয়ে ভিডিওটা বানাতে চাইছিলাম আরো অনেক আগে, তো বানাইনি, প্রয়োজন মনে করিনি। এখন যেভাবে লেখালেখি হচ্ছে চিন্তা করলাম আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার। কারণ উনি ফেসবুক অনেক ভাইরাল। উনি তো আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা পুরোটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেটা যদি কখনো সম্ভব হয়, আপনাদের জানার ইচ্ছা থাকে, তখন হয়তো অন্য কোনো লং ভিডিওতে অথবা কখনো যদি লাইভে আসে তখন শেয়ার করব। তো এখন আমি সংক্ষেপে বলে যাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা সব একটু যদিও শর্ট করার চেষ্টা করব, তবে সবাই শোনার চেষ্টা করবেন। তো আমি আসলে এই যে ভুক্তভোগী অথবা ওনার কাছে চিকিৎসা নিয়েছিলাম, আমি এইভাবে ফেসবুকে দেখছিলাম। দেখে আমার ওনার চিকিৎসাটা মনে হচ্ছিল অনেক ভালো হবে। উনি ডাক্তার হিসাবে রোগীকে অনেক সময় দেয়। এই আমি বাহরাইনে থাকি, যেহেতু আমি প্রবাসী, তো ওখান থেকে আমি সিদ্ধান্ত নিই দেশে গেলে আমার নাকের যে সমস্যাটা আমি ওনার কাছ থেকে চিকিৎসা নেবো। যার পরবর্তীতে আমি ওনার কাছে গেলাম, উনি আমাকে কিছু টেস্ট দিল। টেস্ট গুলো করার পরে উনি আমাকে অপারেশন করার জন্য বললেন যে আপনার অপারেশনের প্রয়োজন। তখন উনি আমার কাছে অপারেশনের জন্য মোটামুটি ১ লক্ষ টাকার উপরে চায়। তো এই শেষ পর্যন্ত ওনার অপারেশনে আমি ১ লক্ষ টাকা উনি শেষ পর্যন্ত রাজি হন। তার নিচে উনি করতে পারবেন না, শুধু অপারেশনের টাকাটা আর কি। মেডিসিন অন্যান্য খরচ ওটা আমার দিতে হবে। আর উনি ওটি অথবা হসপিটালে যে প্রথম ৩-৪ দিন যায়, না সরি, ওটা হসপিটালের বেডের ভাড়াটাও আমার। শুধু উনি অপারেশনের জন্য ১ লক্ষ টাকা চায়। তো যেহেতু আমি দেখছি উনি অনেক ভাইরাল ডাক্তার, উনি অনেক মানে ভিডিওতে দেখতেছি অনেক মানসম্মত চিকিৎসা দিয়ে থাকে। তো ওই হিসাবে আমি, যদিও টাকা আমার কাছ থেকে ওই সময় মনে হয়েছিল বেশি, তারপর আমি চিকিৎসা করাতে রাজি হই। মানে তখন আমি চিকিৎসা ওনার কাছে নিই এবং শেষ পর্যন্ত অপারেশনও করাই ওনাকে দিয়ে। করানোর পরে আমি যেটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে, উনি রুগী দেখে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বরাবর সময় দেয় এবং সমস্যার কথা জানার চেষ্টা করে। কিন্তু অনেকে লেখালেখি করছেন যে উনি সমস্যার কথা জানার চেষ্টা করেন না, ৩০ সেকেন্ডের ভিতর রুগী বিদায় করে দেয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, যেটা আমি নিজের চোখে দেখেছি। আমি নিজে চিকিৎসা নিয়েছি, আমি যেটা দেখেছি সেটাই বলতেছি এবং আমার সাথে যেটা করছে সেটাই বলতেছি। এখানে অ্যাকচুয়ালি আমি মিথ্যা বলতেছি না, বাড়িয়ে বলতেছি না, কমিয়ে বলতেছি না। তো আমি আসলে অপারেশন করার পরে, উনি অপারেশন করার পরে সমস্যাটা হয় যে উনি যে আমাকে দেখাশোনা করার, যেটা অপারেশন পরবর্তীতে রোগীকে দেখতে হবে, রোগীর তারপর যে ব্যান্ডেজ খোলা সেটা ডাক্তারে করতে হবে। কিন্তু তিনি ওই জিনিসগুলা উনি নিজে না করে ওনার হেল্পার দিয়ে করাচ্ছেন। ওই হেল্পার দিয়ে করানোর কারণে আমার এত বড় সমস্যা হয়েছে যে আমি মৃত্যুর পর্যন্ত আমার দুয়ারে চলে গেছে। আল্লাহ পাক আমার হায়াত রাখছে, আল্লাহ পাকের অশেষ রহমত ছিল, হয়তো বা অনেকের দোয়া ভালোবাসা ছিল, আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছি। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আর বলতেছি না, শুধু সংক্ষেপে বলে যাচ্ছি সেটা কি হয়েছে, কি কারণে আমি মৃত্যু দ্বার পর্যন্ত গেছি ওনার হেল্প করার জন্য। আমার নাকের ভিতর, যেহেতু আমার নাকে যে হাড়টা, এই নাকটা আছে না, আমার এর ভিতরে হাড়টা ছিল বাঁকা। তো উনি বলছেন এটা অপারেশন করতে হবে, অপারেশন করে সোজা করতে হবে। তো এই অপারেশনও হলো, সবকিছু হলো। তবে আমার নাকের ভিতরে যেহেতু এখানে সেলাই করার মতো কোনো সুযোগ নেই, স্কোপ নেই, তো এখানে যাদের নাকের অপারেশন হয়, এখানে আমরা যেটা ব্যান্ডেজ বলি, সাদা গজ যেটা, ওটা ভিতরে ঢুকে দেওয়া হয় যেন রক্ত পানি এগুলো না বাইর হয়। আর একটা পাইপ দেওয়া হয় নিঃশ্বাস নেওয়ার জন্য। তো পাইপে তেমন একটা নিঃশ্বাসটা বেশি যাতায়াত করে না, সামান্য চিকন একটা পাইপ কতটুকু যায়, তো মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয়। তো ওই গজটা যখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যেহেতু এটা প্রায় ৪-৫ দিন ছিল নাকের ভিতরে আমার, রক্ত বের হয়ে পানি বের হয়ে ওই ব্যান্ডেজের গজের মধ্যে লাগান, ওটা শুকাই গেছে, তাহলে মাংসের সাথে ওটা আটকে গেছে। তাহলে এটা যদি বাইর করতে হয় অবশ্যই কোনো মেডিসিন দিয়ে এটাকে আগে নরম করতে হবে, ভিজাতে হবে, তারপরে বাইর করতে হবে। ওনার হেল্পারে কি করছে, এটাকে ওনার যখন টান দেওয়া শুরু করছে, উনি বাইর করতে আসছেন, আমি বলছি যে ডাক্তার সাহেব আসবে না, উনি খুলবে না। উনি বললো যে আমি খুলি সবসময়, স্যার আসবে না, স্যার ব্যস্ত আছে, সমস্যা নেই, সবসময় আমি খুলে থাকি। এই কথা বলে সে আমার ব্যান্ডেজটা খোলার চেষ্টা করে, কিন্তু কোন রকম মেডিসিন কোনো কিছুই ব্যবহার করে না। সে ডাইরেক্টলি মানে টানা শুরু করছে আমার ব্যান্ডেজটা।
টানার পরে আমার এমন পরিস্থিতি হয়েছে যে আমার দম বেরিয়ে যাচ্ছে। আমি ওনাকে বলতেছি, ভাই আমি ব্যথা পাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে। সে বলতেছে, সমস্যা নেই, এটা সামান্য ব্যথা, আপনি পেতে পারেন। কিন্তু সে আমার কথা না শুনে সে গায়ের জোরে টানা শুরু করছে। যেরকম আমরা মনে করেন একটা গরু অথবা ছাগল যদি কোথাও না যেতে চায়, জোর করে আমরা টানি, রশি গুলো ঠিক এভাবে টানা শুরু করছে। আমি তার হাত চাবি ধরছি, ভাই আমার ব্যথা পাচ্ছি, আমার দম বন্ধ হয়ে যায়, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার কলিজ দেওয়া পর্যন্ত ব্যথা লাগতেছে, কলিজ ছেড়ে যাচ্ছে ব্যথা। কিন্তু সে আমার কোনো কথা শুনে নাই। সে গায়ের জোরে আমার দুইটা ব্যান্ডেজ বাইর করে। বাইর করার সাথে সাথে ওই ব্যান্ডেজের সাথে আমার ভিতরে মাংস গুলা মানে সবগুলো উঠে চলে আসে, চলে 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 আসে টুকরো টুকরো হিসেবে। তখন আমার সাথে সাথে বুক ব্যথা উঠে যায় এবং রক্ত, আপনি একজন মানুষকে জবাই করে দিলে যেভাবে রক্ত দেয় ঠিক ওইভাবে আমার রক্ত দেওয়া শুরু হয়ে গেছে। আমার এমন অবস্থা দেখে আমার মেয়ে ছিল, আমি আসলে এই কথাটা বলতেছি, আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই কথাটা বলতে ওই সময় আমার কষ্টটার কথা বলতে আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। ওটার কথা স্মৃতিটা মনে পড়লে আমি নিজেকে আর আবেগ বলতে ধরে রাখতে পারি না। আমার মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, আমার ছোট ভাড়া ছিল, আমার সবার কান্নাকাটি রোল পড়ে গেছে আমার রক্ত দেখা। তখন ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে। উনি পরে বললো যে একটা রক্ত বন্ধ হওয়ার ইঞ্জেকশন আছে, সেটা দেওয়ার জন্য। ওই ইঞ্জেকশন দেওয়া হয়, বন্ধ হয় না। তারপরে ইমার্জেন্সি আমাকে অক্সিজেন দেওয়া হয় এবং ডিউটি ডাক্তার 4-5 জন আসে, নার্সরা আসে। তো এই পরবর্তীতে কোনো রকম ওনারা হ্যান্ডেলিং করে। পরবর্তীতে আরো অনেক সমস্যা হয়েছিল। তো এই আসলে ওটা পরবর্তীতে কোনো এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই আপাতত এটুকু বললাম, যে কোনো এক সময় হয়তো আমি লাইভে আসবো, এসে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ।